আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর 14। তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের দূরদর্শন ক্লাসে। প্রতিবার যেমন আমাদের একটি অধ্যায় থাকে তোমাদের ক্লাসের আয়োজনে, এবার কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো ফলাফলের উদ্দেশ্যে আমরা ক্লাসটি সাজিয়েছি পুনরালোচনা হিসাবে। তাহলে চলো আজকের এই দূরদর্শন ক্লাসটি উপভোগ করি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তাই আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে তোমাদের পাঠ্য বিষয়ের পুনরালোচনা হিসেবে। তোমাদের শ্রেণী কাজ খাতায় তোমরা এই পুনরালোচনা 101 লিখে চলো ক্লাসটি শুরু করি। তোমরা তোমাদের শিক্ষা উপকরণ হিসেবে প্রথমে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বই সাথে রাখবে এবং আরো সাথে রাখবে কাগজ এবং কলম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে পাখির কাছে ফুলের কাছে কবিতার মূল ভাব এবং ব্যাকরণ অংশ থেকে ধ্বনিতত্ত্ব ও বানান, এই দুটি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এই ক্লাসটি শেষ হলে যা যা শিখতে পারবে তা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতার মূল ভাব জানতে পারবে ও লিখতে পারবে, বাংলা ব্যাকরণ অংশ থেকে ধ্বনিতত্ত্ব ও বাংলা বানানের নিয়ম জানতে ও শিখতে পারবে। যেহেতু বাংলা প্রথম পত্র থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতার মূল ভাব, তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে মূল ভাবটি মূলত কবিতা বা কোনো গদ্যের মূল অংশকে বোঝানো হয়। তাই অবশ্যই প্রয়োজন রয়েছে মূল ভাবটি জানার আগে কবিতাটি পাঠ করা। তাহলে চলো আমরা দেখি পাখির কাছে ফুলের কাছে কবিতাটি বিষয়বস্তু আসলে কি। পাখির কাছে ফুলের কাছে কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। অর্থাৎ কবি নারিকেলের ওই লম্বা মাথায় যে চাঁদটি রয়েছে সে চাঁদটিকে তিনি একটি ঠান্ডা এবং গোলগাল ডাবের সাথে তুলনা করেছেন। চাঁদ, এই যে গাছ, এগুলো কিন্তু আমাদের প্রকৃতির অংশ, মানে হচ্ছে যে তিনি প্রকৃতি প্রেমিক কবি, তাই তো বোঝা যাচ্ছে, তাই না? ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর, ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। অর্থাৎ কবি তার ঘরের যে ছিটকিনিটা রয়েছে সেটা খুলে ঘর থেকে মধ্যরাতে বের হয়ে গিয়েছেন এবং সেই সময়টা ঝিম ধরা মানে একদম নিরিবিলি বা কোনো কোলাহল নেই, এরকম একটা মুহূর্তে, যে সময় সবার ঘুমিয়ে থাকার কথা, কবি সেই সময় প্রকৃতির জন্য নিজেকে ঘর থেকে বাইরে নিয়ে এসেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। কবি মসজিদে যে মিনার রয়েছে সেই মিনারটিকে তিনি মনে করছেন কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, আর পাথরঘাটার যে গির্জাটা রয়েছে একটা পুকুরের নদীর ধারে, বা সেটাকে তিনি দেখছেন যে একটি লাল পাথরের যেন ঢেউয়ের মতো। এগুলো আসলে কবি সাহিত্যিকদের দৃষ্টিভঙ্গি, কবি এভাবে তার অন্তরের চোখ দিয়ে প্রকৃতিকে অবলোকন করে গেছেন। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। মানে কবি তো ঘর থেকে ছিটকিনিটা খুলে বাইরে বের হয়ে এসেছেন, তাদের এলাকায় যে দরগাতলা ছিল সেটা পার হয়ে যখন তিনি বাইরের দিকে মোড় ফিরেছেন তখন একটি পাহাড় তাকে হাতছানি দিয়ে ডাকছে, আয় আয় আমার কাছে আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। পাহাড়টাকে যে হাত বুলিয়ে দিয়েছেন, এখানে কবির মায়া এবং মমতা প্রকাশিত হয়েছে এবং লাল দিঘির পাড়ের দিকে এগিয়ে গিয়ে তিনি দেখেছেন যে জোনাকিদের দরবার বসেছে। যে দেখো কি সুন্দর জোনাকি পোকাগুলো জলজল করে জ্বলছে, মানে যেন ছোট ছোট বাল্ব এদিকে সেদিকে ঝলমল ঝলমল করছে। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। দেখো এখানে খেয়াল করো, এখানে দিঘির যে কালো জল রয়েছে, কবির মতো সেও জেগে আছে, আর কবি তার ঘুমকে উপেক্ষা করে তিনি এসেছেন তাদের মাঝে এবং সবাই যেন কবিকে বলছে আমরা তো সবাই না ঘুমানোর দল। এখন কি করা যায় চলো সেটাই দেখি।
পকেট থেকে খোলো তোমার পদ্মলেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। অর্থাৎ কবি সবসময় কবিতা লেখেন, এজন্য তার পকেটে সবসময় কাগজ থাকে এবং এই প্রকৃতি কিন্তু তাকে বলছে যে পকেট থেকে তোমার যে কবিতা লেখো সেই কবিতা লেখার কাগজটি খোলো, চলো আমরা রক্ত জবার ঝোপের কাছে আজ কাব্য লিখি। দিঘির কথায় উঠলো হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব। মানে দিঘির কথায় সবাই হেসে উঠেছে, হেসে উঠে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, চলো আজকে কাব্য হবে। কোথায় কাব্য হবে? রক্ত জবার ঝোপের কাছে। এখন কবি কি বলছেন দেখো, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। কবি এই প্রকৃতির অনুরোধে তিনি সত্যি সত্যি পকেট থেকে তার কবিতা লেখার খাতাটি বের করে সেখানে কবিতা লেখা শুরু করছেন এবং তার যে মনের যে কথা রয়েছে, আকুতি মিনতি রয়েছে, তিনি যেন পাখির কাছে ফুলের কাছে তার মনের কথাগুলো প্রকাশ করছেন। খুবই সুন্দর এবং চমৎকার এই কবিতা মধ্যে কবির অনুভূতি প্রকাশিত হয়েছে, প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশিত হয়েছে। তোমরা কি বুঝতে পারছো যে এখানে কবির প্রকৃতির প্রতি এক গভীর টান এবং নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। এবার চলো পাখির কাছে ফুলের কাছে কবিতার মূল ভাবটি কি তা আমরা জেনে নিই। পাখির কাছে ফুলের কাছে শীর্ষ কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা এরকম হতে পারে যে পাখির কাছে ফুলের কাছে শীর্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবির নিঃস্বর্গ প্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। আমরা কবিতাটি আবৃত্তি করার সময় আমরা লক্ষ্য করেছিলাম যে কবি ছিটকিনি খুলে বাইরে বের হয়ে প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছেন। এতে কবির প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং মমত্ব বোধই প্রকাশিত হয়। আচ্ছা, এরপরে রয়েছে এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় বা সখা। মানে কবি প্রকৃতিকে মনে করছেন তার বন্ধু বা আত্মীয়, তার আপনজন। কবি সেই মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কেও সৌন্দর্য ও আনন্দ অনুভব করেছেন। মানে কবি জড় এবং জীব প্রকৃতির মধ্যে প্রকৃতির যে একটা নিবিড় সম্পর্ক এবং সৌন্দর্য রয়েছে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছেন। আর তার ছড়া কবিতার খাতা ভরে উঠেছে প্রকৃতির সেই সৌন্দর্য ও আনন্দের পংক্তিমালায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পাখির কাছে ফুলের কাছে কবিতার মূল ভাবটি সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার রয়েছে তোমরা যে এতক্ষণ পড়লে সেটা সম্পর্কে পাঠ যাচাই। বরাবরের মতন এবারও তোমাদের পাঠ যাচাই পর্বটি আমি কয়েকটি প্রশ্নের মাধ্যমে সাজিয়েছি। চলো দেখা যাক সে প্রশ্নগুলো আসলে কি। পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ঠিকই বলেছ, পাখির কাছে ফুলের কাছে কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় প্রকৃতি আমাদের কি? উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে কবিতায় প্রকৃতি আমাদের পরম আত্মীয় সখা। কবি কার কাছে মনের কথা বলেন? কবিতার শেষ অংশে কিন্তু রয়েছে যে পাখির কাছে ফুলের কাছে কবি তার মনের কথা বলেন। কার কথায় ফুল পাখিরা সব হেসে উঠল? ঠিকই বলেছ, দিঘির কথায় ফুল পাখিরা সব হেসে উঠল। দিঘি কিন্তু বলেছিল যে আমরা সবাই না ঘুমানোর দল, তাই কবিকে অনুরোধ করেছিল যে তার পকেট থেকে পদ্ম লেখার ভাঁজ খুলে যেন রক্ত জবার ঝোপের কাছে কাব্য চর্চা হয়, এবং তার কথায় সবাই হেসে উঠেছিল ফুল পাখিরা, তাই না? এরপর রয়েছে কিসের মতো চাঁদ উঠেছে। কবি চাঁদকে কিসের সাথে তুলনা করেছেন? ঠিকই উত্তর দিয়েছ, কবি চাঁদকে ডাবের মতো ঠান্ডা ও গোলগাল বলে তুলনা করেছেন। এবার আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে শিখব ধ্বনিতত্ত্ব ও বানান। চলো দেরি না করে সে বিষয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা চলে যাব ধ্বনিতত্ত্ব। তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইটি নিশ্চয়ই তোমাদের সাথে রয়েছে, তাহলে সে বইটি থেকে 24 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করব।
দেখো তোমাদের বই খুলে যে সেখানে 2.4 রয়েছে বাংলা স্বরধ্বনির সংখ্যা, তারপরে রয়েছে স্বরবর্ণ, কার ও ফলা, ব্যঞ্জন বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ ও বিশ্লেষণ। তার পরবর্তী পর্যায়ে রয়েছে ধ্বনি পরিবর্তনের সন্ধি এবং সন্ধির মধ্যে রয়েছে স্বরসন্ধি ও সন্ধির প্রয়োজনীয়তা। আমরা চলো সে বিষয়ে বিস্তারিত না হলেও সংক্ষেপে কিছু আলোচনা করি যেন তোমরা পরীক্ষায় খুব ভালো করতে পারো। প্রথমেই রয়েছে বাংলা স্বরধ্বনির সংখ্যা। সেখানে রয়েছে দেখো বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি 7টি। তোমরা এর আগের ক্লাসটিতে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ধ্বনি এবং বর্ণ সেটা কিন্তু এক জিনিস নয়। ধ্বনি হচ্ছে এক ধরনের আওয়াজ যা অর্থবোধক শব্দ উচ্চারণে সহায়তা করে। মূলত ধ্বনি থেকে কিন্তু বিভিন্ন অক্ষরগুলোর উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে সেটি শব্দ এবং বাক্য হয়ে ভাষায় রূপ লাভ করেছে। এজন্যই বলা হয় ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ। যাই হোক, বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এগুলো হলো এ, ই, এ, আ, অ, ও। এই 7টি স্বরেই 7টি অনুনাসিক উপলব্ধি বা রূপ রয়েছে। সেগুলো হচ্ছে এর উপরে রয়েছে চন্দ্রবিন্দু, এ, আ, ও, ও। মনে রাখতে হবে যে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হবে। যেমন ধরো এখানে রয়েছে বাধা, একটা বাধার মধ্যে চন্দ্রবিন্দু নেই, আরেকটা বাধার মধ্যে চন্দ্রবিন্দু রয়েছে। সেক্ষেত্রে এটা কিন্তু অর্থের তারতম্য হয়ে যায়। তাহলে চন্দ্রবিন্দুর প্রয়োজনীয়তা এখানে অনেক বেশি বোঝা যাচ্ছে, তাই না? এখানে দেখো বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি হচ্ছে 14টি। মৌখিক এবং অনুনাসিক, এখানে অনুনাসিক রয়েছে 7টি এবং মৌখিক স্বরধ্বনি রয়েছে 7টি। মোট 14টি বাংলা স্বরধ্বনির সংখ্যা রয়েছে। তোমাদের এগুলো কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে সচরাচরই এসে থাকে। এবার আমরা আলোচনা করব বাংলা স্বরবর্ণ নিয়ে। স্বরবর্ণ হচ্ছে 11টি। সেগুলো হচ্ছে তোমরা ছোটবেলায় পড়েছো যে স্বরীয়, স্বরায়া, রস্যি, দীর্ঘী, হ্রস্ব, দীর্ঘ, ঋ, এ, ওই, ও এবং এগুলো একটিও কিন্তু ধ্বনি নয়। বাংলা ভাষায় কোনো দীর্ঘস্বর নেই। সেই হিসাবে দীর্ঘি কিন্তু দেখো স্বরটাকে বিস্তার লাভ করাতে হয়, যেমন দীর্ঘী, দীর্ঘ, রি, ওই, ও, এগুলোকে বাংলা ভাষায় ধ্বনি হিসাবে গণ্য করা হয় না। এগুলো বর্ণ হিসাবেই বাংলা ভাষায় এসেছে। আরেকটি কথা হচ্ছে যেগুলো উচ্চারণে 2টি ধ্বনি আসে সেগুলো কিন্তু ধ্বনি হিসাবে পরিগণিত হবে না, সেগুলো বর্ণ হিসাবেই লিপিবদ্ধ থাকবে। আর যে বর্ণগুলো উচ্চারণে 2টি ধ্বনি আসে সেগুলোকে বলা হয় দ্বৈত বর্ণ। দ্বৈত মানে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, 2টি বর্ণের সমন্বয়। আশা করি তোমরা ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যটা ঠিকভাবে বুঝতে পেরেছো। এবার আমরা জানবো কার ও ফলা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের 2টি রূপ রয়েছে, একটি হলো পূর্ণ রূপ, অন্যটি হলো সংক্ষিপ্ত বা কার। মানে বাংলা বর্ণমালায় যে তোমরা পড়লে স্বরীয়, স্বরেয়া, রস্যি, দীর্ঘী, এগুলা পূর্ণ একটি রূপ আমরা পড়লাম, কিন্তু এটির অন্য একটি সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেগুলো হচ্ছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, তাই না? খেয়াল করো এগুলো কিন্তু প্রত্যেকটাই ওই বর্ণের সাথে মিল রয়েছে এবং সেগুলির সংক্ষিপ্ত রূপ হিসাবে আকার, রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এখন আমরা জানবো স্বরবর্ণের পূর্ণরূপ। স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়। এই যে দেখো স্বরবর্ণের মধ্যে রয়েছে স্বরীয়, স্বরায়া, রস্য, দীর্ঘী, হ্রস্ব, দীর্ঘ, এ, ওই, ও, এগুলো একটি পূর্ণরূপ। সেগুলো কিন্তু স্বরবর্ণের শুরুতে, তারপরে মাঝে এবং শেষে 3 অবস্থানে থাকতে পারে। যেমন শব্দের শুরুতে যদি হয় সেক্ষেত্রে এখানে রয়েছে অলংকার, আকাশ, ইলিশ, উপকার, তারপরে এলাচ, ঐক্য, ওল, ঔপন্যাসিক। এক্ষেত্রে তোমরা খেয়াল করো এই যে স্বরীয়টা রয়েছে, এই স্বরীয়টা কিন্তু শব্দের শুরুতেই। তারপরে আকাশের ক্ষেত্রে ঠিক একইভাবে স্বরেয়া, ইলিশের ক্ষেত্রে রস্যি, এগুলো কিন্তু শব্দের শুরুতেই পূর্ণ রূপে স্বরবর্ণের বহিঃপ্রকাশ ঘটেছে। এরপরে আমরা দেখব যে শব্দের মাঝেও দেখো কোরআন শব্দটি লিখতে, বইচি, আউশ এই শব্দগুলো লিখতে আমরা এখানে খেয়াল করছি যে কোরআন শব্দটি লেখার সময় স্বরেয়াটা মধ্যখানে বসেছে এবং পূর্ণরূপে বসেছে, বইচি রস্যইটা মধ্যখানে বসেছে এবং আউশ শব্দে রস্যও কিন্তু মধ্যখানেই রয়েছে। তো এভাবে আমরা দেখতে পারি শব্দের শেষেও ঠিক একইভাবে শ্যামাই শব্দটি লিখতে,
তারপরে জামাই, বউ এগুলো লিখতে এই যে রস্যৌ, তারপরে রশ্মি এবং রশ্মি, এই যে এগুলোর পূর্ণরূপে ব্যবহার রয়েছে, তাহলে বলা যায় যে স্বরবর্ণের এই পূর্ণরূপগুলো শব্দের শুরুতে, মাঝে এবং শেষে তিনও জায়গায় বসতে পারে। এরপর আমরা আলোচনা করব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তোমরা খেয়াল করো যে স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা আকার ব্যবহৃত হয়। মানে যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে কোনো স্বরধ্বনি কোনো শব্দ তৈরি করে সেক্ষেত্রে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন এই যে আকার রয়েছে, আকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্বরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, রশ্মির সংক্ষিপ্ত রূপ হচ্ছে রশ্মিকার। আকার দিয়ে আমরা বাবা, চাচা, খালু অনেক কিছুই লেখা যায়। ঠিক তেমনি ভাবে রশ্মি দিয়েও নিশি, দীর্ঘিকার দিয়ে যে মনীষী, দেখো দীর্ঘিকারের ব্যবহার রয়েছে, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এভাবে করে রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকারের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। তোমাদের এরপরে রয়েছে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। খেয়াল করো তোমরা, এখানে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির কথা। বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 32টি। এগুলো হচ্ছে ক থেকে উম পর্যন্ত হচ্ছে 5টি, চ থেকে ঝ পর্যন্ত 4টি, ক থেকে ঢ পর্যন্ত হচ্ছে 4টি, ত থ দ ধ দন্ত ন 5টি, এভাবে করে অন্ত্যেষ্টিয় এবং অন্ত্যেষ্টিয় ব 2টি, মোট 32টি রয়েছে বাংলা ব্যঞ্জন ধ্বনি। এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে যেন তোমাদের নখদর্পণে থাকে। এরপর আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানবো। আমরা একটু আগে কি জেনেছিলাম যে বাংলা ব্যঞ্জন ধ্বনি সেগুলো কয়টি ছিল? হ্যাঁ, ঠিকই বলেছো, 32টি। এখন আমরা জানবো যে বাংলা ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণের যে তালিকা আমরা পাই তাতে বর্ণ রয়েছে 39টি, কিন্তু ধ্বনি ছিল কয়টি? 32টি। আর এই যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে সেই ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে, তোমরা ছোটবেলায় পড়েছো খুব সুন্দরভাবে, আশা করি মনে আছে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি বাংলা ব্যঞ্জন বর্ণ। তোমরা এই জিনিসটাই খুব সুন্দরভাবে মনে রাখবে যে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি এবং ব্যঞ্জন ধ্বনি বা কয়টি। এখন চলো জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণগুলো লেখার সময় কয়েকভাবে লেখা হয়, তখন এগুলোকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়। যেমন ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ রয়েছে সেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়, তখনই এর পূর্ণ রূপ লেখা হয়। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে 3 অবস্থানে থাকতে পারে, অর্থাৎ স্বরবর্ণের মতোই। যেমন শব্দের শুরুতে আমরা দেখতে পাই কলম, খাতা, গগন, ঘর, যে শব্দগুলো রয়েছে। এখানে দেখো ক, এখানে যে কলম লিখতে ক রয়েছে সেটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, এবং ব্যঞ্জন বর্ণের এটা পূর্ণরূপ এখানে শব্দের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি। অনুরূপভাবে কলম, খাতা, গগন, ঘর এই শব্দগুলো শব্দের শুরুতে বসে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপের বহিঃপ্রকাশ ঘটেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের মাঝে রয়েছে পাগল, পয়াকার গ ল। এই যে পাগল শব্দটি লিখতে গ ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু শব্দের মধ্যখানে বসেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে শব্দের মাঝেও ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ প্রকাশিত হয়। ঠিক অনুরূপভাবে সকল, সজল, সাজ শব্দগুলো লিখতে মধ্যখানে যে শব্দগুলো বসেছে সেগুলো ব্যঞ্জন বর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষেও রয়েছে ব্যঞ্জন বর্ণের বহিঃপ্রকাশ। অলোক, বাঘ, বৈশাখ এই শব্দগুলো লিখতে শেষে ক, ঘ, খ, গ এগুলো ব্যবহৃত হয়ে বোঝা যাচ্ছে যে ব্যঞ্জন বর্ণ শব্দের শেষেও ব্যবহৃত হয়। তোমরা এভাবে মনে রাখবে যে বাংলা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ উভয়ই শব্দের শুরুতে, মাঝে এবং শেষে বসে শব্দ গঠন করে। আমরা এতক্ষণ বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করেছি, আকার, রসিকার, দীর্ঘিকার। এবার বাংলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপও চলো জেনে নেই। স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয়, তেমনি কিছু ব্যঞ্জন বর্ণ কিছু স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয় এবং সংক্ষিপ্ত রূপে তা ব্যবহৃত হয়। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। তোমরা এই লাইনটি খেয়াল করো, দেখো আমরা বলি না মফলা, জফলা, হ্যাঁ এগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ।
এবং মজার ব্যাপার হচ্ছে যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে কিন্তু এই ফলার নামকরণ করা হয়। যেমন ম ফলা, এখানে খেয়াল করো, ময়ে জ ফলা। হ্যাঁ, ময়ের সাথে কি যুক্ত হয়েছে? জ ফলা। এই যে যেমন এখানে জ ফলা রয়েছে, এটা হচ্ছে জয়ের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে জ ফলা। এরপর রয়েছে ম এর সাথে র ফলা। এই যে এখন নিচে যে ম এর সাথে ফলাটা রয়েছে সেটা কিন্তু র ফলা। অনুরূপভাবে ল ফলা, ব ফলা রয়েছে, সেগুলো যা যুক্ত হবে তার নাম অনুসারে এই ফলাগুলোর নামকরণ করা হয়। এরপর চলো আমরা জানি যুক্ত ব্যঞ্জন বর্ণ ও বিশ্লেষণ। বিভিন্নভাবে ব্যঞ্জন বর্ণগুলো যুক্ত হয়। দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। যেমন ব, অ, ক, ত, আ। এই 5টি বর্ণ মিলে কিন্তু তৈরি হয়েছে বক্তা একটি শব্দ। এখানে দ্বিতীয় বর্ণ যে ক রয়েছে তার সাথে যুক্ত হয়েছে কি? ত। এর মূল রূপ পরিবর্তিত হয়েছে কয়ত হিসেবে। দেখো, যুক্ত ব্যঞ্জন কয়েক রকমের হতে পারে। এক হচ্ছে দ্বিত ব্যঞ্জন, আর একটা হচ্ছে সাধারণ যুক্ত ব্যঞ্জন। তোমরা সাধারণভাবে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে। যেমন দ্বিত শব্দের সাথে কিন্তু দ্বি মানে দুই কথাটির একটি মিশ্রণ রয়েছে। তাই একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে দ্বিত ব্যঞ্জন বলে। যেমন চচ। হ্যাঁ, এটা যদি তুমি দুইটা একত্রিত উচ্চারণ করে ব্যবহৃত করো, যেমন উচ্চারণ শব্দটি তুমি লিখতে চচ শব্দটি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এগুলোকে বলা হবে দ্বিত ব্যঞ্জন। ঠিক তেমনি যেমন বিপন্ন, হ্যাঁ, নয়ন, একই ব্যঞ্জন ধ্বনি দুইবার ব্যবহৃত হয়েছে। সজ্জন, সম্মান, এই যে শব্দগুলো রয়েছে একই ব্যঞ্জন ধ্বনি দুইবার ব্যবহৃত হওয়ার ফলে তা যুক্ত হয়ে এখানে বসেছে, এবং এই ধরনের যুক্ত ব্যঞ্জনগুলোকে বলা হয় দ্বিত ব্যঞ্জন। আর বাকি যেই ব্যঞ্জনগুলো একই রকম না কিন্তু অন্যরকম ভাবে যুক্ত হয়েছে সেগুলোকে বলা হবে সাধারণ যুক্ত ব্যঞ্জন। তার মানে ব্যঞ্জন দ্বিত ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে সাধারণ যুক্ত ব্যঞ্জন বলে। যেমন লক্ষ্য, দেখো এখানে খেয়াল করো, ক্ষীয় যে শব্দটি রয়েছে সেই ক্ষীয় শব্দটির মধ্যে কিন্তু ক এবং মূর্ধন্য স এই দুটির মিশ্রণে ক্ষীয় শব্দটি উচ্চারিত হয়। ঠিক তেমনি ভাবে বক্র, এই কয় র ফালা হচ্ছে ক এবং র এর একটি যুক্ত ব্যঞ্জন। ঠিক তেমনি পন্থা, নয়ের সাথে থ যুক্ত হয়েছে, নয় ধ, বন্ধ, নয় ধয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ন যোগ ধ। আশা করি তোমরা সাধারণ যুক্ত ব্যঞ্জন এবং দ্বিত যুক্ত ব্যঞ্জনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে, এই সাধারণ যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যে অনেক সময় দুইটি, তিনটি বা তারও বেশি ব্যঞ্জনধ্বনি মিলে একটি যুক্ত ব্যঞ্জন গঠিত হয়, সেক্ষেত্রে এরও ভিন্ন ভিন্ন ভাগ রয়েছে। যেমন দুটি ব্যঞ্জন মিলিত হয়ে যদি কোনো শব্দ গঠন করে সেক্ষেত্রে সেটির নাম হয় দুটি ব্যঞ্জনের সংযোগ। যেমন বৃদ্ধ শব্দটি লিখতে যে দ এবং ধ, দ এবং ধ এই দুটি বর্ণের সংমিশ্রণ ঘটেছে বা যুক্ত হয়েছে। তেমনি দেখো তিনটি ব্যঞ্জনেরও হতে পারে। যেমন উজ্জ্বল শব্দটি লিখতে গেলে তোমার তিনটি ব্যঞ্জনকে যুক্ত করতে হবে, জ যোগ জ যোগ ব। এখানে কিন্তু দ্বিত ব্যঞ্জনের দিকে ইঙ্গিত করছে, কিন্তু যেহেতু ব শব্দটিও সাথে যুক্ত হয়েছে সেহেতু এগুলো সাধারণ যুক্ত ব্যঞ্জনের আওতায় পড়বে। চারটি ব্যঞ্জনের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে, যেমন স্বাতন্ত্র শব্দটি যদি তুমি লিখতে যাও সেক্ষেত্রে তোমার নয় ত এর সাথে যে র ফলা এবং জ ফলা যুক্ত হচ্ছে, সেই জন্য এটি চারটি যুক্ত ব্যঞ্জনের মিলিত উচ্চারণ হবে। যেমন ন, ত, র এবং তস্থ জ সমন্বয়ে বা সংমিশ্রণে হয়েছে নয় তয় র জ ফলা। আশা করি তোমরা সাধারণ যুক্ত ব্যঞ্জন সম্পর্কে বুঝতে পেরেছো। এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো যে চেনা বা শনাক্তকরণের সুবিধা বা অসুবিধার দিক থেকে যুক্ত ব্যঞ্জন দুই প্রকারের নির্দেশ করে, যেমন স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এবং অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। আমরা এর বর্ণনায় যাওয়ার আগে চলো আমরা এটির নাম অনুসারে কি ইঙ্গিত করতে পারে সে সম্পর্কে আমরা একটা ধারণা নিই। স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে হচ্ছে যা ক্লিয়ারলি দেখা যায় বা বোঝা যায়, আর অস্বচ্ছ মানে হচ্ছে যা স্বচ্ছ নয় বা ক্লিয়ার নয়। এটা তো তার এর নাম অনুসারে আমরা বুঝতে পারলাম। এখন চলো যেসব যুক্ত ব্যঞ্জন মধ্যকার প্রতিটি বর্ণের রূপ স্পষ্ট সেগুলো হচ্ছে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। মানে তুমি যে যুক্ত ব্যঞ্জনগুলো চোখে দেখে বুঝতে পারবে যে এই দুটি বর্ণের সমন্বয়ে যুক্ত হয়ে গঠিত হয়েছে। যেমন এখানে উম এবং ক্ষীয় দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা উমটাকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি,
খটাকও দেখতে পাচ্ছি। এবং এই দুটি বর্ণ যুক্ত হয়ে গঠিত হয়েছে শঙ্খ, পঙ্খী। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি যে এই দুটি শব্দ নিয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে। ঠিক তেমনি ভাবে যে রাস্তা শব্দটি যখন আমরা লিখি সেক্ষেত্রে স এবং ত, তারপরে কম্পন শব্দটি বা কম্পিউটার শব্দটি লিখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ম এবং প যুক্ত হলেও তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। অনুরূপভাবে পশ্চিম, আশ্চর্য লিখতে গিয়ে তালিবস্য এবং চয়ের খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে যে এগুলো তালিবস্য এবং চ। এবং সর্বশেষ আনন্দ সুন্দর যে শব্দ দুটো এখানে রয়েছে সেটি যখন আমরা লিখতে যাচ্ছি সেক্ষেত্রেও কিন্তু ন এবং দ খুব স্পষ্টভাবে এবং স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে, তাই এর নামকরণ করা হয়েছে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। আর যেসব যুক্ত ব্যঞ্জনের মধ্যকার যে যুক্ত ব্যঞ্জনের বর্ণ রয়েছে সেগুলো স্পষ্টভাবে বোঝা যায় না, সেগুলো অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। যেমন এখানে দেখো কয় র ফালা, এখানে কিন্তু কয় যে র ফালা এটা তুমি না শিখলে এবং না দেখলে বা চর্চা না থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না। এই যে এখানে ক্ষীয় রয়েছে, ক্ষীয়টা তো একটা আমরা অনেকেই জানি যেটা আলাদা একটি বর্ণ, কিন্তু এর মধ্যে কিন্তু দুইটি ব্যঞ্জন বর্ণ রয়েছে, এক হচ্ছে ক, দ্বিতীয় হচ্ছে মূর্ধন্য ষ। সেক্ষেত্রে আমরা শিক্ষা লেখার ক্ষেত্রে এবং ক্ষীয় যে শব্দটি ব্যবহৃত হচ্ছে সেই ক্ষীয় শব্দটা কিন্তু এখানে দুটি ব্যঞ্জনকে নির্দেশ করছে, অর্থাৎ দুটি ব্যঞ্জন যুক্ত হয়ে বসেছে কিন্তু তা স্পষ্টভাবে দেখা বা বোঝা যাচ্ছে না। ঠিক তেমনি ব্রাহ্মণ শব্দটি যখন তুমি লিখতে যাবে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে হ এবং ময়ের যুক্ত ব্যঞ্জন। অনুরূপ ভাবে এই যে ধটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, যদিও গটা বোঝা যাচ্ছে যুক্ত ব্যঞ্জনের যে মুগ্ধ এবং দুগ্ধ শব্দ দুটি উচ্চারণের সময় গটা আমরা যদিও যুক্ত ব্যঞ্জনকে বুঝতে পারছি কিন্তু ধটা কিন্তু যাচ্ছে না, তাই এটি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জনের তালিকা প্রকাশ করবে। ঠিক তেমনি রয়েছে দেখো পত্র, নেত্র লেখার ক্ষেত্রে আমরা ত এবং র এর যুক্ত ব্যঞ্জন জানি কিন্তু স্পষ্টভাবে কিন্তু তা দেখা এবং বোঝা যাচ্ছে না, তাই এগুলো অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। দেখো উত্থান শব্দটি লিখতে ত এবং থ এর যুক্ত ব্যঞ্জন হিসাবে এখানে গঠিত হয়, কিন্তু সে জিনিসটাও কিন্তু আমাদের কাছে অস্পষ্ট বা অস্বচ্ছ, তাই এগুলো অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এবার আমরা জানবো সন্ধি সম্পর্কে। তোমরা অনেকেই জানো যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দুইটি ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন তাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। যেমন একটি শব্দকে যদি তুমি খেয়াল করো, এখানে দেখো এ মানে এক যোগ টি, এই দুটি সমন্বয়ে কিন্তু ধ্বনির পরিবর্তিত হয়েছে একটি শব্দের পূর্বের ধ্বনিটি হলো এ আর পরের ধ্বনিটি হচ্ছে ই। এখন আমরা দেখবো যে সন্ধি কয় প্রকার। অনেকেই আমরা বলি যে সন্ধি 3 প্রকার, কিন্তু আসলে সন্ধি হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে স্বরসন্ধি, 2 হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে বিসর্গ সন্ধি কোথায়? আসলে ব্যঞ্জন বর্ণের ভিতরে কিন্তু বিসর্গ বর্ণটি পাওয়া যায়, তাই এই ব্যঞ্জন সন্ধির ভিতরে বা মধ্যে বিসর্গ সন্ধির একটি শ্রেণী বিভাগ হিসেবে ব্যবহার করা হয়। এবার আমরা জানবো স্বরসন্ধি। স্বরধ্বনি এবং স্বরধ্বনি মিলে স্বরসন্ধি হয়, অর্থাৎ ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরসন্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হয় স্বরসন্ধি। যেমন এখানে রয়েছে সূর্য যোগ অস্ত। দেখো এখানে খেয়াল করো, সূর্য এখানে অ ধ্বনিতে এসেছে এবং অস্তর ক্ষেত্রেও অ ধ্বনিটা এসেছে, অর্থাৎ দুইটা অ মিলে হয়ে গেছে সূর্যাস্ত। এই যে এখানে উন্তস্থ জয়ের পরে দেখো আকার রয়েছে, সেটা কিন্তু আ এ পরিণত হয়েছে, অ এবং অ মিলে পূর্ণরূপ লাভ করেছে আয়ে। তাহলে আমরা কি জানলাম যে স্বরসন্ধি কিন্তু স্বরধ্বনি এবং স্বরধ্বনি মিলিত হয়ে স্বরসন্ধি হয়। স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা অন্য কোনো ভাবে তা বসে না। এবার আমরা জানবো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির সাথে মিলিত হতে পারে, আবার ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনিও মিলিত হতে পারে, আবার ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনিও মিলিত হয়ে ব্যঞ্জন সন্ধি গঠিত হতে পারে। এখন আমরা জানবো স্বরসন্ধির নিয়ম। অধ্বনির পরে যদি অধ্বনি থাকে তাহলে উভয়ে মিলে হয় আ, যেমন স্বরেয় যোগ স্বরেয় আ। হ্যাঁ, এরকম নব যোগ অন্য। দেখো এখানে নব শব্দটির
ভিতরে কিন্তু অ একটি ধ্বনি আসে, আবার অন্যতেও অ একটি ধ্বনি রয়েছে, অর্থাৎ অ এবং অ মিলে এখানে নবা নবা বয়াকার মানে আকার তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অ এবং অ মিলে যে ধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয় আ ধ্বনি, এবং এটি স্বরসন্ধি নিয়মের উদাহরণ উদাহরণ। এরপরে দেখো অ এবং আ মিলেও কিন্তু আ, তেমনি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গ্রন্থ। দেখো গ্রন্থর ক্ষেত্রে অ ধ্বনি উচ্চারিত হয়েছে। তারপরে রয়েছে আগার। এই আগার শব্দটি উচ্চারণ করতে আমরা পাই আ ধ্বনি, এবং এই দুটি অ এবং আ মিলে যে সন্ধি গঠিত হলো তা হচ্ছে আ, মানে গ্রন্থা। এই যে আকার গ্রন্থা গার। অনুরূপ ভাবে আরেকটি দেখো, আরেকটি নিয়ম হচ্ছে আ এবং অ। প্রথমে যে ধ্বনিটি থাকবে তা হচ্ছে আয়ের উচ্চারণ আসবে এবং দ্বিতীয় ধ্বনিতে আসবে অ এর উচ্চারণ। ঠিক তেমনি এখানে দেখো উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তথা। এই তথা শব্দটি উচ্চারণ করতে গেলে আমরা আ ধ্বনিটি পাই, এবং অপি শব্দটি উচ্চারণ করতে গেলে আমরা পাচ্ছি কি অ। এই অ আ এবং অ যুক্ত হয়েও কিন্তু তৈরি হয়েছে আ ধ্বনি। সেজন্য আমরা পেয়েছি তথাপি, মানে থয়ের সাথে আকার নতুন ভাবে এখানে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। আরেকটি নিয়ম হচ্ছে আ এবং আ, অর্থাৎ আ সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মহা যোগ আশয়। এখানে মহা ধ্বনি শব্দটি উচ্চারণের ক্ষেত্রে আমরা পাচ্ছি আ, এবং আশয় শব্দটি উচ্চারণের ক্ষেত্রে আমরা পাচ্ছি আ। এটাও কিন্তু পরিবর্তিত হয়ে আ ধ্বনিটি সৃষ্টি হয়েছে, যেমন মহাশয়। মহাশয় মানে আকার, এখানে আকার যুক্ত হয়েছে। তোমরা তোমাদের সহজ ভাবে বোধগম্যের জন্য তোমরা মনে রাখবে যে যে কোনো পরিস্থিতিতেই এখানে আ সৃষ্টি হয়। যেমন অ এবং অ মিলে আ হয়, অ এবং আ মিলেও আ হয়, আবার আ এবং অ মিলে আ হচ্ছে, আবার আ এবং আ এই দুটি ধ্বনিও মিলে আ উচ্চারিত হবে। তোমরা যদি এভাবে সুন্দর করে সহজ পদ্ধতিতে মনে রাখতে পারো তাহলে স্বরসন্ধি তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না। পরবর্তীতে আরেকটি নিয়ম লক্ষ্য করো, যেমন এখানে রশ্মি এবং রশ্মি মিলে সৃষ্টি হয়েছে দীর্ঘিকার। এখানে অতি যোগ ইত, এখানে দেখো অতি রশ্মিকারের এখানে ধ্বনি আমরা দেখতে পাচ্ছি, এবং ইত শব্দের ক্ষেত্রেও কিন্তু রশ্মি এসেছে। সেক্ষেত্রে যখন নতুন শব্দ গঠিত হচ্ছে যে অতীত শব্দ, সেই শব্দটি কিন্তু আমরা দীর্ঘিকার দিয়ে লিখব। তারপর রয়েছে রশ্মি এবং দীর্ঘিকারের মিশ্রণে কি হয়, সেটাও দীর্ঘিকার হয়। যেমন পরি, প রশ্মিকার র, পরি যোগ ইক্ষা। এখানে দেখো পরির ক্ষেত্রে রয়েছে রশ্মিকার এবং ইক্ষার ক্ষেত্রে রয়েছে দীর্ঘি, এবং এই দুটি মিলিত হয়ে যে সন্ধি গঠিত হলো তা হচ্ছে দীর্ঘিকার। আমরা নতুন একটি শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষা। এরপরে রয়েছে আরেকটি নিয়ম, দীর্ঘি এবং রশ্মি মিলে হবে দীর্ঘি। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সুধি। সুধি একটি শব্দ, সেখানে দীর্ঘিকারের ব্যবহার দেখা যাচ্ছে, এবং তার পরবর্তীতে রয়েছে ইন্দ্র। ইন্দ্রর ক্ষেত্রে এসেছে রশ্মি, অর্থাৎ দীর্ঘি এবং রশ্মি মিলে এখানে সৃষ্টি হয়েছে দীর্ঘিকার, সুধীন্দ্র। তোমরা এভাবে সন্ধি বিচ্ছেদের সময় যদি দেখো যে সুধীন্দ্র শব্দটা সুধি অর্থাৎ দীর্ঘিকার এবং ইন্দ্র শব্দটি এসেছে, সেক্ষেত্রে সুধীন্দ্র লেখার ক্ষেত্রে তোমাকে দীর্ঘিকার ব্যবহার করতে হবে। পরবর্তীতে আমরা আরেকটি নিয়ম এখানে লক্ষ্য করছি যে দীর্ঘি এবং দীর্ঘিকার এই দুটি সংমিশ্রণে কিন্তু দীর্ঘিকার আসে, অর্থাৎ রশ্মি এবং রশ্মি, রশ্মি এবং দীর্ঘি, দীর্ঘি এবং রশ্মি, দীর্ঘি এবং দীর্ঘি, উভয় ক্ষেত্রেই এর সমস্ত ক্ষেত্রেই কিন্তু দীর্ঘিকার ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে সতী যোগ ইস। এখানে সতীর ক্ষেত্রে দীর্ঘিকার এসেছে, এবং দীর্ঘ ইস যোগ ইস, ইসের আমরা দীর্ঘির পূর্ণ রূপ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে নতুন যে শব্দটি গঠিত হয়েছে তা হচ্ছে সতীশ। আশা করি তোমরা এই স্বরসন্ধির নিয়মটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব। বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। লিখিত ভাষায় এই বলা স্বরবর্ণের পর স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ, অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পর স্বরবর্ণ যোগ করাকে বোঝায়। যেমন স্বরবর্ণ যোগ স্বরবর্ণ যদি তুমি করো, সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন আম, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, সেটা হচ্ছে মা।
যেমন ম এর সাথে আকার যুক্ত হয়েছে, প্রথমটা ছিল ম মানে ব্যঞ্জন বর্ণ, তারপরে আ যুক্ত দিয়ে আমরা একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে মা। অনুরূপভাবে ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ যোগ ব্যঞ্জন বর্ণ যোগ স্বরবর্ণ, এভাবে বিভিন্ন ভাবে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ সৃষ্টি করে, এবং এই শব্দ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে বানান। বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। ধ্বনিতত্ত্ব অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। মানে সব বর্ণগুলি আমাদের লেখার সময় কিন্তু প্রয়োজন হয়। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর। দীর্ঘস্বর বলতে আমরা কি শিখেছিলাম যে দীর্ঘই, দীর্ঘ, ওই, ঔ, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। চন্দ্রবিন্দু, তারপর কোথায় দন্তন্য মূর্ধন্য ন, কোথায় তলে বর্ষ দন্তস্ব মূর্ধন্যস্ব এবং কোথায় বিসর্গর বসে, এগুলো। বা কোথায় বা উম, নিয়, অনেশ্বর, ক্ষীয়, এই ধরনের যুক্ত বর্ণ যেমন উমখ, উমগ, উমক্ষীয়, ত, খণ্ডত, উম ইত্যাদি বসবে। এসবের ব্যবহার না জানলে বানান কিন্তু ভুল হবে। এবার আমরা জানবো বাংলা বানানের কিছু নিয়ম। সচরাচর যে বাংলা বিদেশি শব্দের ব্যবহারগুলো লেখো, সেক্ষেত্রে আসতে পারে ইংরেজি, আরবি, ফার্সি বা অন্যান্য ভাষার শব্দ। এসব বানান কখনোই দীর্ঘিকার ব্যবহার করবে না, সেক্ষেত্রে শুধুমাত্র রস্যিকারই ব্যবহৃত হয়। যেমন ধরো ইংরেজি, যেমন ধরো কিছু শব্দ যেমন জাফরানি, মিশনারি, তারপরে ফিরিস্তি, উর্দি, বনেদি, এগুলো যে বিভিন্ন বিদেশি শব্দ করে রয়েছে, সেগুলো ইংরেজি হতে পারে, আরবি, ফার্সি হতে পারে বা অন্য কোনো ভাষা শব্দ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রস্যিকার গুলো ব্যবহার করবে। যেমন অনেকে ইংরেজি শব্দটি লিখতে বড়িগার জয়ের সাথে দীর্ঘিকার দেয়, কিন্তু এটা কিন্তু ভুল, কারণ ইংরেজি যে শব্দটি রয়েছে সেটা কিন্তু একটি বিদেশি শব্দ। তারপরে 2 নম্বরে যেমন রয়েছে বাংলা শব্দের বানানে সব স্বরই কিন্তু রস্যিকার হবে। যেমন বাংলা যে শব্দগুলো আমাদের ভাষায় এসেছে, যেমন ডুলি, হাড়ি, বাঁশি, চাঙ্গারি ইত্যাদি, যে বাংলার মূল শব্দগুলো রয়েছে, সেগুলো ব্যবহার করার সময় অবশ্যই রস্যিকার ব্যবহার করবে। এছাড়া রয়েছে যেমন ভাষা বা জাতিবাচক শব্দের শেষে রস্যিকার হবে, যেমন বাঙালি, ইংরেজি, ইরানি, পাঞ্জাবি। তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে তোমরা এই বানানের যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ কোনো জাতিগত বা ভাষাগত সেগুলোর ক্ষেত্রে তোমরা রস্যিকার ব্যবহার করবে। এরপরে ইংরেজি শব্দে এ উচ্চারণ যেখানে এ, সেখানে এর জন্য আ, এস উচ্চারণ যেখানে দন্তমিলীয় স, সেখানে এস এর জন্য দন্তস্ব, আর যেখানে তালিবস্বর জন্য এস এইচ বা এস টি এর জন্য হবে দন্তস্বয় ট। যেমন অ্যাডভোকেট, অ্যাটর্নি, বাস, সুগার, আর্টিস্ট, স্টেশন, স্টোর ইত্যাদি ক্ষেত্রে দেখো দন্তস্বয়ের সাথে ট, দন্তস্ব ব্যবহার করা হয়েছে। আমরা 5 নম্বর যে নিয়মটি রয়েছে সেটা দেখব। সংস্কৃত বা তৎসম শব্দে যে র এর পরে মূর্ধন্য ন হবে, যেমন চরণ, কারণ, রণ, মরণ, অনুসরণ ইত্যাদি। এখন এই যে র এর যে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে তোমরা জানো, রিকার, তারপরে র ফলা, এগুলোও যখন ব্যবহৃত হবে এবং তারপরে যদি কোনো ন আসে সেক্ষেত্রে মূর্ধন্য ন হবে, আর যদি কোনো স আসে সেক্ষেত্রেও কিন্তু মূর্ধন্য স ব্যবহৃত হয়। তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, তাই তোমাদের এই বইয়ের মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। তোমরা এর আগের যে বানান ক্লাসটি রয়েছে সেটা দেখলে তোমাদের জ্ঞান পাঠ্য বইয়ের বহির্ভূত অনেক কিছু বাড়বে। এরপরে যেমন রয়েছে বাংলা শব্দে র এর পরে ন হবে। এখানে খেয়াল করো, বাংলা শব্দের কথাটা বলা হয়েছে, যেমন ধরন, এটা একটা বাংলা শব্দ, সেক্ষেত্রে সেটা বলেছে র এর পরে দন্ত ন কিন্তু ব্যবহৃত হচ্ছে। এটা আরেকটা জিনিস বলা হয় যে বাংলা ক্রিয়াপদের ক্ষেত্রে, যেমন করেন, ধরেন বা পড়েন, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রগুলোতে যখন ক্রিয়া ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু মূর্ধন্যের পরিবর্তে দন্ত ন ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানলাম যে র জাতীয় কোনো সংক্ষিপ্ত রূপ হতে পারে বা পূর্ণ রূপ হতে পারে বা ফলা হতে পারে, সেক্ষেত্রে আমরা র এর পরে মূর্ধন্য ন ব্যবহার করব এবং মূর্ধন্য স ব্যবহার করব যদি স আসে। কিন্তু বাংলা শব্দে
র র এর পরে আমরা দন্ত নই ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, চলো আমরা সে সম্পর্কে আলোচনা করি। এখানে তোমরা বলো তো বানান বলতে কি বোঝায়? হ্যাঁ, ঠিকই বলেছো, বানান বলতে বর্ণনা করাকেই বোঝায়। 2 নম্বরে রয়েছে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই? হ্যাঁ, বানান লেখার নিয়মটা কিন্তু ধ্বনি অনুযায়ী কোনো ভাষায় নেই। কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের উপর প্রকাশিত গ্রন্থের নাম এখানে হবে যে বাংলা শব্দের বানানের নিয়ম, এই বইটি প্রকাশিত হয়। এরপরে আসছে যে বাংলা শব্দের বানানের নিয়ম কখন প্রকাশিত হয়? হ্যাঁ, 1936 সালে। বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো বানান রীতি তৈরি করেছে সেগুলো কি? সেগুলো আসলে বাংলাদেশ টেক্সট বুক বোর্ড ও বাংলা একাডেমি, এই দুটি প্রতিষ্ঠান বাংলা বানান রীতি তৈরি করেছে। এবার রয়েছে তোমাদের জন্য পাঠ যাচাই পর্ব। বরাবরের মতো এবারও আমরা কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদের পাঠটি কতদূর তোমরা বুঝলে তা যাচাই করে নেব। বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি? 7টি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের কয়টি রূপ? ঠিকই বলেছো, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের রূপ রয়েছে 2টি। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা দ্বিত্ব ব্যঞ্জন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধি কত প্রকার? সন্ধি 2 প্রকার। এবার তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ থাকবে পরীক্ষার পড়া সিলেবাস অনুযায়ী শিখবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে